চাইবই যে তিনি আসুক। তবে উনি যে বলছে যে আমি সমস্ত লোকজন একসাথে করে দলবল নিয়ে ঢুকবো, এটা স্ট্যান্ডার্ড, এটা সম্ভব না। কারণ যারা গেছে ওনারা তো বাইরে থাকার স্বাদ পেয়ে গেছে, এখানে থাকতেও যেমন ওইরকম জীবনযাপন করেছে, ভোগবিলাসে গাবা শিখেছে, বাইরে গিয়ে তো তার থেকে আরো বেশি করছে। কিন্তু বিশ্লেষকরা অনেকেই তো প্রশ্ন রাখছেন যে পালিয়ে গেছে সে কি ফিরে আসে? ফাইনালি কি হবে আমি জানি না। তো আমি বলছি যে আপনারা বোধহয় এই কথাটা বারবার বলার চেষ্টা করছেন যে উনি আসুক, এটা আমিও চাই উনি আসুক, এসে দেশের জনগণের সামনে তার জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করতে চাই। তো এর বাইরে যদি বলেন তার আসার তো অনেক সমস্যা, তাই না? একটা বন্দি চুক্তি বিনিময়ে আসা সেটা এক ধরনের, কিন্তু ওনার তো এখন কোনো পাসপোর্ট নাই, আর ওনাকে ইয়ে দেবে কেন, কি ট্রাভেল পারমিটও দেওয়ার তো কোনো আমি কারণ দেখি না। সুতরাং উনি বর্ডার ক্রস করলেও তো আরেকটা অপরাধ হবে। তার থেকে ভারতকে বলি যে তোমরা পুশিন করে দাও, আমরা নিয়ে নেব ওনাকে, অন্যদের তো নিচ্ছি না, ওনাকে খুব সাদরে আমরা নিয়ে নেব। এই জন্য আমি ভারত সরকারকে অনুরোধ করব যে দয়া করে যিনি বাংলাদেশে ফেরত আসতে চায় তাকে ওই পন্থায় শুভেন্দু অধিকারী যেটা করতে চায় আর কি, ওনাকে একটু দয়া করে সেভাবে পাঠিয়ে দেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি আর কি আপনাদের মাধ্যমে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ আছে আনাচে কানাচে, তারা তো অনেক বিপদে পড়বে নির্যাতন, আর তারাই তো গাইয়ে পড়ে কি বলে না, পায়ে পাড়া লাগিয়ে সরকারের সাথে একটা ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। আর আমাদের আমির সাহেব তো বলেছিল তারা যত অপকর্ম করেছে আমি সব মাফ করে দিয়েছি। তো আরেক গ্রুপ তো বসেই আছে, তাই না, আওয়ামী লীগকে বুকে ধারণ করবে। তো এগুলোকে হিসাব নিকাশের মধ্যে রাখা উচিত আর কি। এবং সরকার কি বলবো, সরকারের অনেক উচ্চপদস্থ দায়িত্বশীল ব্যক্তিরা অনেক ফাউল টক করে, এগুলো খুব সরকারকে বিপদে ফেলে আর কি। আজকেও দেখেছেন মিলন সাহেবের বক্তব্য নিয়ে এত উপদেষ্টা, মানে সব উপদেষ্টা কিছু না কিছু বলতে হবে, মিডিয়া প্রিয় আর কি। এগুলো কথাবার্তা অতিরিক্ত বললে পরে সরকারের ইমেজ নষ্ট হয়। এত কথা বলার দরকার একজনেই বলুক যেটা সরকারের বক্তব্য। এখন দেখি যে অনেক মুখপাত্র, এত বেশি মুখপাত্র থাকলে তো বিপদ গণিয়ে আসবে আর কি। ফাউল ট্রক হবে, ফাউল ট্রক হইলে পরে জনগণের মধ্যে একটা সরকার সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। আমার মনে হয় হাসিনার ইস্যুটা নিয়ে আর বেশি আলাপ না করাই আমার মতে। আর প্রধানমন্ত্রী কয়েকবার বলেছে যে জুলাই সনদ যেগুলো আমরা ঐক্যমতে আছি সেগুলো আমরা কড়ক করে পালন করব। তো জামাত এত অস্থিরতা সৃষ্টি করছে কেন? জামাতকে তো অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমি দেখছি না। আগে কখনো বিরোধী দল, ওই গৃহপালিত বিরোধী দল, তারও তো এত সুযোগ পায় নাই। বিভিন্ন কমিটিতে রাখছে, কয়েকটা কমিটিতে তাদেরকে সভাপতি করবে, তাদেরকে ডেপুটি স্পিকারের, এটাও জুলাই সনদের বিষয়, ডেপুটি স্পিকারের অফার ছিল, তো তারা এটা নেয় নাই কেন? কালকে তো আমি পার্লামেন্ট ফলো করেছি, প্রত্যেকটা কমিটিতে তাদের রাখা হয়েছে, সভাপতিও রাখা হবে, বক্তব্য তো প্রচুর দিচ্ছে তারা। আর আমির সাহেব তো পাঞ্জাবি পরে পানিতে নামছে, গেঞ্জি পরে উঠে গেছে, দেখলাম। ভালো না এটা? সরকার যেটা করতে পারে নাই, আমার বিরোধী দল সেই কাজটা তো করে ফেলেছে এবং সরকারকে চাপ দিচ্ছে যে আমরা নেমেছি পানিতে, তোমরা ওইটা নামো। আমি তো ওয়েলকাম করি এটা। সমস্যা হচ্ছে এই জামাত ইসলামে ঘুরে ফিরে আরো বেশি ক্ষমতা অংশীদারিত্ব চায় এবং এই বিএনপির সাথে নির্বাচন করার জন্য কি বলে প্রকাশ্যে এবং গোপনে অনেক বৈঠক হয়েছে। আর বাংলাদেশের নাগরিক শেখ হাসিনা তিনি তো আসতেই পারেন, কেউ আসতে চাইলে তো আসতেই পারেন, আসতে তো আমি কোনো অসুবিধা দেখি না, আসা উচিত। আর বাংলাদেশের সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার, তারা তো বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে, চিঠি দিয়েছে, তো তারা তো আনার জন্যে এখানে বসেই আছে, তারা তো চায় যে আসুক, কিন্তু ভারত সরকার সেটা দেয়নি তো ওই আইনি প্রক্রিয়ায়। আর শেখ হাসিনা নিজের থেকে বলছেন যে আসবে, তা আসলে সে আসুক, আসলে পরে তার যা সেটা ফেস করতে হবে, তাকে আইনি প্রক্রিয়া ফেস করতে হবে। এখন সে সাজাপ্রাপ্ত আসামি, এখানে আসতে হলে তাকে বর্ডারে যদি সীমান্ত পথে আসে, আসার পরে তাকে গ্রেপ্তার করতে হবে, জেলখানায় যাবে, জেলখানায় যাওয়ার পরে যদি তার আপিল করার সুযোগ থাকে, যদিও আইসিটি অ্যাক্ট অনুযায়ী 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হয়, কিন্তু সুপ্রিম কোর্ট আবার তার এখতিয়ার আছে, সে অ্যাপিল করার সুযোগ দিতে পারে চাইলে, আবার গভর্নমেন্টও দিতে পারে। আর বাংলাদেশ তো
এই বাংলাদেশে তো নজির আছে, সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের তো সাজা স্থগিত হয়ে গেছে। এটা হয়ে গেছে না বাংলাদেশে? এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারও তো সাজাপ্রাপ্ত আসামি ছিল। এখানে আসার পরে তার আইনি প্রক্রিয়া সেটা সাজা মৌকুব হয়ে গেছে। এটিএম আজহার জামাতের যুদ্ধাপরাধী যে মৃত্যুদণ্ড হয়েছিল, সেই মৃত্যুদণ্ডও তো সেটা সাজা মৌকুব হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। কাজে কি হবে সেটা তো পরবর্তী সময় দেখার ব্যাপার, কিন্তু তিনি আসতে চাইলে আসতে দেওয়া উচিত এবং আইনি প্রক্রিয়ায় তাকে আইনি হেফাজতে নেওয়া উচিত এবং সে বিচারিক প্রক্রিয়ায় সে যাতে ন্যায় বিচার পায় সেটাও নিশ্চিত করা উচিত এবং তার যাতে ন্যায় বিচার পায় এবং তার উপরে যাতে ইনজাস্টিস না হয় সেটা খেয়াল করা দরকার, সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা দরকার। কিন্তু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেগুলো নিয়েও তো মানুষের মধ্যে একটা আস্থা অনাস্থার ব্যাপার আছে। সব কিছু মিলিয়েই কি হবে সেটা একটু দেখার বিষয় আছে। কাজে আমরা মনে করি যে যদি আসতে চায় আসতে দেওয়া উচিত, তার তো আসাই উচিত। সে তো এই দেশের নাগরিক, এই দেশের প্রধানমন্ত্রী ছিল। অন্যায় করলে তার শাস্তি হবে, যদি অপরাধ করে থাকে যে অপরাধের জন্য তার বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তো সেইটা আবার সুপ্রিম কোর্টে আপিল করলে পরে সেই সাজা বহালও রাখতে পারে, সেইটা আবার কমাইতেও পারে, যাবজ্জীবন করতে পারে, আরও কমাতে পারে, অথবা পুরা খালাস দিয়ে দিতে পারে এটিএম আজহারের মতো। সেটা তো বলতে পারবো না আমরা। তো শেখ হাসিনা নিজে থেকে এসে আত্মসমর্পণের কোনো সুযোগ থাকছে কি, নাকি তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে? আত্মসমর্পণ করার মানে হলো যে সে তো মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি যদি বিমানবন্দরে আসে, বিমানবন্দরেই তাকে অ্যারেস্ট করতে পারে অথবা তাকে যেতে দিতে পারে যে আদালত পর্যন্ত বা কোর্টে। কারণ সে যেহেতু মৃত্যুদণ্ড পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি, বিমানবন্দরে আসলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাকে জেলখানায় নিয়ে যাবে। এই তো প্রক্রিয়া, এর বাইরে তো কোনো প্রক্রিয়া নাই। তাহলে সেইটা উনি ফেস করতে চাইলে ফেস করবেন, অসুবিধা নাই তো। অসুবিধা এখানে কোনো আমি অসুবিধা দেখি না তো। তো সেই প্রক্রিয়ায় সরকারের দিক থেকে এতদিন কিছু বলে নাই। আজকে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলছেন যে তারা সাধুবাদ জানায় এবং তাকে ন্যায় বিচার এবং ইনসাফ সেটা তার প্রতি। এবং বিচার ও দণ্ড কার্যকর নিয়ে উপদেষ্টা বলেছেন স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এদেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা খালাস দেন সেটাও হবে, মানে ইনসাফের কথা বলছেন তিনি। আমরাও সেটা মনে করি। তথ্য উপদেষ্টা যেটা বলছে ঠিকই বলছে, উনি আইনগত দিক থেকেই বলছেন। যদি আদালত তাকে অ্যাপিল করার সুযোগ দেয়, অ্যাপিল করবে। অ্যাপিলে যদি তার সাজা কমে যায়, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন হয়, সেটা মেনে নেবে, অথবা যদি খালাস হয়ে যায়, একদম খালাসই দিয়ে দেয়। তবে একটা জিনিস এখানে তো আছে এই আইনি প্রক্রিয়া নিয়ে, যদিও সুব্রত বললেন যে আইসিটি আদালতে খুব স্বচ্ছ প্রক্রিয়ায়, এখানে মিডিয়া থাকে, এগুলো সবাই দেখতে পারে বিচার প্রক্রিয়া, কিন্তু এইটা নিয়েও তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু এটা নিয়ে আপত্তি করেছে যে সেখানে বিচারিক প্রক্রিয়া, তাদের আদালতে তাদের আইনজীবীদের নিয়োগ দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একটা বিশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটা একটা আছে। আর দ্বিতীয় কথা হলো যেটা আপনি ভূরাজনৈতিক চাপ আছে কিনা, সেটা থাকতে পারে। ভূরাজনৈতিক চাপ তো সবসময়ই থাকে। এখন এখানে শোনা যাচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় ভর্তি, যে শেখ হাসিনার সাথে আমেরিকার যে রাষ্ট্রদূত ভারতে সার্জিও গোর, সে তো নাকি নিয়মিত দেখা সাক্ষাৎ করতেছে, তার মানে একটা ইন্টারভেল নিয়ে দেখা সাক্ষাৎ করতেছে। তো সেগুলো কেন? মার্কিন রাষ্ট্রদূত কেন একটা পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তার সাথে গিয়ে সেখানে দেখা করবে ভারতে? এগুলো নানা ধরনের যে কাজ সেগুলো আছে, সেগুলো কি হচ্ছে সেটা তো আমরা জানি না। এইগুলো শোনা কথা বা একটা নিউজ মিডিয়ায় আসছে, সেগুলো অথেন্টিক কতটুকু সেগুলো আমরা বলতে পারবো না। কিন্তু সেই ধরনের কিছু থাকতেই পারে। সে যখন ঘোষণা দেয়, যদি আসতেই চায়, তাহলে আসতে হলে তো তার সেই ধরনের একটা মেকানিজম করে, সেই ধরনের একটা সমঝোতা করে, সেখানে বাংলাদেশ সরকার, ভারত সরকার, আমেরিকান সরকার ইত্যাদি ইত্যাদি তাদের সাথে একটা সমঝোতা করেই তার এখানে আসতে হবে। তাছাড়া তো আসলে পরে তার তো ফেট সেটা হবে। এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা আরও যে বিষয়টি জানিয়েছে যে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই। সেইটা তো যে কেউ বলতে পারে। এখন ধরেন এই গত 15-16 বছর ধরে, তার আগে 24-এর অভ্যুত্থানের আগে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, এটা কেউ বিশ্বাস করছিল? আওয়ামী লীগের পক্ষ থেকে সমানে প্রচার করছে যে তারেক রহমান আর জীবনে আসতে পারবে না, তার রাজনীতি শেষ। এবং অনেক প্রচার হয়েছে সে মুসলেকা দিয়ে বিদেশে চলে গেছে। সেটা তো আর কেউ, তারেক রহমান তো ফিরে আসছে। কাজেই সরকারের পক্ষ থেকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে। আর জনগণ, সেটা জনগণ তো এখন, আমিও জনগণের কথা বলি, উনিও জনগণের কথা বলবে, বিএনপিও জনগণের কথা বলে, জামাত ইসলামও জনগণের কথা বলে। সেই জনগণ যে কোন জনগণ সেটা তো নির্ভর করবে, সেটা আসলেই না বোঝা যাবে। জনগণ যদি প্রেজেক্ট করবেই। এখন এই বাংলাদেশের ইতিহাসে পাকিস্তান আমলে মুসলিম লীগকে তো মানুষ এখানে প্রত্যাখ্যান করছে, তাদেরকে তো নিষিদ্ধ করতে হয় নাই, কিন্তু মুসলিম লীগ এখানে ডাই ডাউন করে গেছে, তারা জনগণের মধ্যে নাই, জনগণের কোনো সমর্থন আদায় করতে পারে নাই। আওয়ামী লীগকে তো সেই প্রক্রিয়াও যেতে দিল। আমরা চাইছিলাম যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করুক,
নিষিদ্ধ করার মধ্যে দিয়ে না, একটা নির্বাহী আদেশের মধ্যে দিয়ে নিষিদ্ধ করে না। একটা বিচারিক সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি জানিয়েছেন যে আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। একটা হলো সেগুলো হলো পলিটিক্যাল রেটরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এই সমস্ত রেটরিক করে, ক্ষমতাসীন যারা থাকে তারা এগুলো বলে। রাজনৈতিক দাফন হয়ে গেছে কিনা সেটা আসতে দিলে, অ্যাক্টিভিটি করতে দিলে সেটা না বোঝা যাবে। এক, 2 নম্বর কথা হলো যে আমরা নির্বাহী আদেশে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করুক এটা আমরা চাই না, এটা ঠিক না। তাকে যদি বিচার করে অপরাধ করে দল হিসাবে অপরাধ করলে পরে এখন আইসিটি আদালতে এতদিন হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস এবং এই সরকারের 5 মাস, তাই আওয়ামী লীগের সংগঠন হিসাবে এখানে আগে যেমন আইসিটি একটা ছিল না, ব্যক্তির বিচার করা যেত, সংগঠনের বিচার করা যেত না, এখন সেটা সংশোধন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগঠনের বিচার করা যাবে। তাহলে আওয়ামী লীগকে সেই বিচারিক প্রক্রিয়া চিফ প্রসিকিউটর কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত চলছে, তদন্ত শেষ হোক। তদন্ত শেষ হওয়ার আগে দাফন হয়ে গেছে এটা তো বলা ঠিক না। তদন্ত শেষ হোক, বিচার কাজ সম্পন্ন হোক, রায় হোক, সে সাজাপ্রাপ্ত হোক, এবং সাজা সেই কী ধরনের সাজা দেবে, নিষিদ্ধ করার সাজা নাকি কয়েক বছর সে রাজনীতি করতে পারবে না এই ধরনের সাজা, নাকি ভিন্ন নাম নিয়ে আসতে হবে সেই ধরনের সাজা, এইটা তো আমরা দেখছি বাংলাদেশের ইতিহাসে। জামাত ইসলামকে কয়েকবার নিষিদ্ধ করছে না? নিষিদ্ধ করে কি জামাত ইসলামের রাজনীতি ঠেকাইতে পারছে নাকি? চলছে তো, গুপ্ত হিসাবে ছিল, আওয়ামী লীগের অভ্যন্তরে ছিল গুপ্ত হিসাবে, বিএনপির অভ্যন্তরে গুপ্ত হিসাবে ছিল, তারা এখন বেশি বেরিয়ে আসতেছে। কাজে নিষিদ্ধ করলে পরে বরঞ্চ সেগুলো একটা সন্ত্রাসী যে কার্যক্রম সেই কার্যক্রমের দিকে ধাবিত হয়। তার মানে এখনই কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। এই জন্য আমরা বলছি যে একটা রাজনৈতিক দল জনগণের কাছেই তাদেরকে ফেরত যেতে দেওয়া উচিত। জনগণই যদি শেখ হাসিনাকে না চায় বা আওয়ামী লীগকে না চায়, তারা প্রত্যাখ্যাত হবে, রাজনীতি করতে পারবে না, তারা টিকবে না। মুসলিম লীগ যেরকম পারে না সেরকম আওয়ামী লীগও পারবে না, এবং পারা উচিত না। এবং একই ধরনের মনোভাব, একই ধরনের যে স্বৈরাচারী আচরণ, যে কর্তৃত্ববাদী শাসন এবং দুঃশাসন চালিয়েছে, সেই ধরনের বিষয় যদি আওয়ামী লীগ এখনো ধারণ করে তাহলে তাদেরকে প্রত্যাখ্যান করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। শেখ হাসিনা ঘোষণা দিলেন ডিসেম্বরে ফিরবেন। এই যে ডিসেম্বরের সময় নির্ধারণ, এর পেছনে সুনির্দিষ্ট কোনো কৌশল কিংবা অপকৌশল রয়েছে কিনা? আমরা আরো একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই। ভারতের শেখ হাসিনা এই মুহূর্তে কি স্ট্যাটাসে আছে আমরা জানি না, রাজনৈতিক আশ্রয়ে রয়েছে কিনা সেটিও পরিষ্কার নয়। তাহলে শেখ হাসিনার ফেরার প্রক্রিয়াটা আসলে কি হবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের। আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এত ডাকডোল পেটানোর আমি কিছু দেখি না। একজন সাজাপ্রাপ্ত আসামি এবং যিনি 16-17 বছর গুম, হত্যা, মামলা, নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিস্ট কায়দায় দেশ চালিয়েছেন এবং হাজার হাজার এই তরুণ হত্যাকারীর সাথে যার সংশ্লিষ্টতা আছে। আমি সম্মানিত সহ আলোচকের সম্মান রেখে কথাটা বলছি। উনি যেভাবে জনাব তারেক রহমানের সাথে শেখ হাসিনার বিষয়টি তুলনা করলেন, আমি সে ব্যাপারে দ্বিমত। শেখ হাসিনার ইস্যু এবং জনাব তারেক রহমানের ইস্যু ইজ ডিফারেন্ট। এটা বাংলাদেশের সবাই জানে যে জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওনার ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু শেখ হাসিনার প্রেক্ষাপট কিন্তু ডিফারেন্ট। শেখ হাসিনা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি বা কোনো দল সেটা দেয়নি। 16-17 বছর নিপীড়ন, নির্যাতন, হত্যা, মামলা, গুম, ফ্যাসিস্ট কায়দায় দেশ চালিয়ে যে নিপীড়ন নির্যাতন করেছেন, হাজার হাজার ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছেন, সেই মামলার দায়ে উনি অভিযুক্ত। কাজে উনি আসবেন, এটা কিন্তু ইতিমধ্যেই ক্ষমতাসীন বিএনপির মুখপাত্র খুব সুন্দরভাবেই বলেছেন, আসুক উনি আইনি প্রক্রিয়া ফেস করুক। বিএনপি থেকে কিন্তু কোনো হুমকি দামকি দেওয়া হয়নি, যেটা আমরা দেখেছি কখনো তারেক রহমানকে নিয়ে কত যে কটাক্ষ করেছেন। তারেক রহমানের সুবিচার দেশে আসলে হবে সেই কথাটা কিন্তু প্রতিপক্ষ এবং সমমনা যে রাজনৈতিক দল আছে ওনাদের নেতৃবৃন্দরা কিন্তু অনেক ক্ষেত্রে এ নিয়ে কথাও বলেননি। তা আজকে শেখ হাসিনার সুবিচারের জন্য যে কথাটা বলছেন, শেখ হাসিনা কি করেছেন হয়তো প্রচলিত আইন প্রক্রিয়ায় সেটা প্রমাণ করার প্রয়োজন আছে। আমাদের চোখে কিন্তু আর কিছু দেখার বাকি নাই। আমরা স্পষ্টত দেখেছি 16-17 বছর কি করেছে, তারপরে এই জুলাই আন্দোলনে হত্যার মাধ্যমে উনি কি করেছে, এটা আমাদের কাছে কিন্তু ক্রিস্টাল। হয়তো দেশে প্রচলিত আইনে এখানে একজন আইনজ্ঞ আছেন, সেটা হয়তো প্রমাণের প্রয়োজন হবে। কাজে আমি দায়িত্বহীনভাবেই বলতে পারি একজন সাজাপ্রাপ্ত আসামি যিনি খুনি, তার বিচার বাংলার মাটিতেই হওয়া উচিত। কাজে উনি দেশে ফিরবেন। আমি এক অর্থে খুব খুশি যে একজন সাজাপ্রাপ্ত আসামি দেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষ, বিশেষত যে তরুণদের মা বাবারা যারা শহীদ পরিবার আছে, ওরা দেখে যেতে পারবে, ওরা হয়তো শান্তিতে ঘুমাতে পারবে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হয়েছে বাংলার মাটিতে। হয়তো বিদেশে থাকলে ন্যাচারাল যদি ডেথ হয়, ওরা হয়তো সেই শান্তিটা পাবে না। আমরা হয়তো বুঝতে পারছি না এই জন্য, কারণ আমার নিজের ছেলে মেয়ে বা আমাদের কেউ মারা যায়নি। যে তরুণ হারিয়েছে, যে বাবা মা, ওরা প্রতিটা হারে হারে, গতকালও একটা প্রোগ্রামে গিয়েছি,
একজন শহীদের মা আর্তনাদ শুনেছি যে আপনারা যদি বিচার না করতে পারেন আমাদের হাতে ছেড়ে দেন। এটা কিন্তু উনি বলছেন আইন নিজের হাতে তুলে নেবে। এই যে একজন শহীদের মার আর্তনাদ, আমরা এগুলো দেখেও যদি বলি শেখ হাসিনার সুষ্ঠু বিচার হওয়া উচিত, আমরা কিন্তু শুধু রাজনীতিক স্ট্যান্ডবাজি করছি। রাজনীতিকে শুধুমাত্র এই মুহূর্তে আমি বলবো, আপনি দেখেন যে জনাব তারেক রহমান যিনি বিএনপির চেয়ারপারসন, ওনার পরিবার যে পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, উনি দেশে ফেরার পর এবং দেশে ফেরার আগে বিএনপির নেতাকর্মীদের হাতে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে বা হত্যার শিকার হয়েছে দেখাতে পারবেন? কিন্তু উনি বরাবরই এখনই এই কথা বলছেন, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই মিলে। তবে অবশ্যই যে যে কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত, এই ব্যাপারে জিরো টলারেন্স। আপনি দেখেন যে আমার সম্মানিত সহ আলোচক উনি বলেছেন একটা উদ্ধৃতি দিয়ে যে একজন আমির বলেছেন ক্ষমা করে দিয়েছি। বাংলাদেশের কারো ক্ষমা করার এখতিয়ার নাই, করতে পারে একমাত্র শহীদের বাবা মা। যিনি বলেছেন জামাতের আমির, উনি ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগকে, ওনার ক্ষমা করার এখতিয়ার কে দিয়েছে ওনাকে? উনি কি ক্ষমা করতে পারেন? ওনার ক্ষমা করার অধিকার আছে? শত শত শহীদের রক্তের বিনিময়ে আজকে কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমার মনে আছে 16-17 বছর অনেক টকশোতে যেতাম, টকশোতে কথা বলার পর বের হওয়ার পরেই জিজ্ঞাসাবাদের শিকার হতাম। এনএসআই, ডিজিএফের বিভিন্ন রকম হুমকি দামকি নিয়ে দিয়েছে ছেলেকে লক্ষ্য করে। একটা পর্যায়ে হয়তো কথা বলতে টকশোতেই আসতাম না, এমন অবস্থা হয়েছিল। এখন কিন্তু আমরা চাইলেই অনেক কিছু বলতে পাচ্ছি। আমরা হয়তো আলোচনায় কারোর সাথে দ্বিমত পোষণ করছি, কারোর সাথে সহমত পোষণ করছি, কিন্তু আমরা কিন্তু কারোর উপর অ্যাগ্রেসিভ হচ্ছি না, কেউ কারো ক্ষতি করার চিন্তা করছি না। মতের ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু একজন ফ্যাসিস্ট এবং খুনির ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই ব্যাপারে আমার মনে হয় কোনো ডাউট থাকা উচিত না। জনাব তারেক রহমান যেরকম রোশানলে পড়েছিলেন আওয়ামী ফ্যাসিস্টদের, সে ব্যাপারে কিন্তু আমরা সবাই ক্রিস্টাল। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা কিন্তু এটাও ক্রিস্টাল, উনি একজন খুনি, উনি একজন ফ্যাসিস্ট, উনি শত শত মায়ের বুক খালি করেছে। তা আমার মনে হয় উনি যদি আসে, দেশে ফিরে আসে, ওনার হয়তো কিছুটা পাপ মোচন হবে, উনি যদি প্রচলিত আইনে এসে নিজেকে ডিফেন্ড করে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে কোনোদিন ক্ষমা করবে না। আর যেটা বলেছে এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানাতে যাবে, এটা তো আসলে অ্যাডভান্স উড়ু কথা, অনেক কিছু বলা যায় যে এটা আমরা দেখেছি আগেও, এখনও এটা বলবে। এবং সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয় যেগুলো হয়তো ফ্যাক্ট চেক করা হয় না, যেগুলোর হয়তো রেফারেন্স থাকে না। যেহেতু বাংলাদেশে এখন কথা বলার স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা আছে, মানুষ চাইলেই একটা কথা বলতে পারে। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি এবং প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট, আমরা দেখলাম যে সংসদে এক ধরনের উত্তাপ তৈরি হলো। চিফ হুইপ জানালেন সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরেই আমরা দেখছি সংবিধান সংশোধন না সংস্কার, এই প্রশ্নে রাজনৈতিক এক ধরনের বিরোধ তৈরি হয়েছে। এই দ্বন্দ্বের অবসান কিভাবে হবে? আসলে আমরা যদি জনগণের রায়ের কথা চিন্তা করি, জনগণ কিন্তু হানা ভোটে একটা রায় দিয়েছে। আমার মনে হয় সেটাতে শ্রদ্ধাশীল হয়েই এগিয়ে যাওয়া উচিত। আর কনস্টিটিউশন ইজ নট এ বাইবেল যে এটাকে চেঞ্জ করা যাবে না, এটা কন্টিনিউ প্রসেস। মানুষের প্রয়োজনে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হতেই পারে। এটা ধরেন যে কোনো দেশের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন সেটা প্রেক্ষিতে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আসতেই পারে। কনস্টিটিউশন হাত দেওয়া যাবে না, কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে না, আবারও বলছি ইটস নট এ বাইবেল। সো এটা আমার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার উপর লক্ষ্য করেই কনস্টিটিউশন চেঞ্জ হতে পারে। এবং জুলাই সনদ এবং জুলাই পরবর্তী সময়ে যেটা নিয়ে আমরা দেখেছি যে জুলাই সনদ নিয়ে দীর্ঘ সময় যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে সমঝোতা করার এবং জুলাই সনদ নিয়ে কাজ করেছে। হ্যাঁ, একটা ব্যাপারে নিশ্চয়ই এটাতে আমি এটাতে এগ্রি করব, যেটা ক্ষমতাসীন বিএনপির বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেকগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট ছিল। এগুলো আসলে ক্রিস্টাল হয়নি যে যখন গণভোটের এসছে যে জুলাই সনদ নিয়ে, এটাকে আসলে সরাহা করলে আজকে এই যে কনফিউশনটা হচ্ছে এটা হয়তো হতো না।
কিন্তু যেটা বিএনপি এখন বলছে যে আমাদের অনেকগুলো ব্যাপারে যে হ্যাঁ জুলাই সনদের 4 ভাগের 3 ভাগই বাস্তবায়ন হতে পারে, কিন্তু যেগুলোতে নোট অফ ডিসেন্ট আমাদের ছিল সেগুলোতে আমরা আসলে বাস্তবায়ন করব বা করব কিনা সেটা নিয়ে কিন্তু আসলে ক্রিস্টাল কোনো মেসেজ সংসদে হচ্ছে না, যার কারণে এই 2007 থেকেই কিন্তু আপনি দেখেন যে কনস্টিটিউশনের সংশোধনের যে কমিটি হয়েছে সেক্ষেত্রে বিরোধী দল সেটাতে ওয়াকআউট করেছে। আমার কাছে মনে হয় যে জুলাই সনদের ব্যাপারে যে জনগণের রায় প্রতিফলিত হয়েছে, নিয়ার অ্যাবাউট 70% ভোটার, যে ভোটাররা একই ভোটাররা আবার এই পার্লামেন্টকে নির্বাচিত করেছে, এখানে কিন্তু আসলে যে জনগণের রায়ের প্রতিফলন নেই সে কথা বলা যাবে না। আমি যেটা প্রথমেই বলেছি জনগণের একটা রায় এখানে আছে, আমার মনে হয় সেটা নিয়ে আলোচনা হতে পারে, যেটাতে নোট অফ ডিসেন্ট ছিল সেটা নিয়েও আলোচনা হতে অসংখ্য পারে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা দেখলাম 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হলো সংবিধান সংশোধনের লক্ষ্যে। বিরোধী দলের কোনো সদস্য ছাড়া যদি সংবিধান সংশোধন করা হয়, সেটি কি সার্বজনীন সংবিধান যদি আমরা বলি যে সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে, নাকি বিগত সময়ের মতো আবারও একতরফা সংশোধনের বিতর্ক উস্কে দিবে? না, আমি একটু কনফিউজড, কারণ এই বিএনপি তো যখন 31 দফাতে আমরা সম্পৃক্ত ছিলাম, তখন তো এই জুলাই সনদের বিষয়টি আসে নাই, সরকারের পতন হয় নাই। তো ইন অ্যাডভান্স তো বিএনপি অনেক এগিয়ে আছে। আগেরকার বিএনপি 2001-এর আর এখনকার যে বিএনপি, এটা আকাশ পাতাল তফাৎ। তো তারা তো নিজেরাই তো জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। 31 দফা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং তারা কমিটেড, তাহলে তো জুলাই সনদের অনেক কিছুই এখানে 60% এসে যাবে। এগুলো নিয়ে খামাখায় জামাত ইসলামী বিতর্ক সৃষ্টি করছে। এখন এসে তারা এই ওয়াকআউট এগুলোর যে তামাশা নাটক এগুলো করছে, এইটা হলো যে একই যেদিন সংবিধান এই সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয় নাই, সেই দিনে তো বোঝা উচিত ছিল বাস্তবে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ এটা হবে না এবং সংবিধান সংস্কার পরিষদ হবে না এখানে। এবং সালাউদ্দিন সাহেব ঠিকই গতকালকে বক্তৃতায় বলছে যে একটা শপথ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে আগের শপথ বাতিল হয়ে যায়। এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ কিসের ভিত্তিতে নিল? এই যে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন আদেশ, গণভোট, রাষ্ট্রপতির কোনো আদেশ দেওয়ার ক্ষমতা নেই। যেই মুহূর্তে থেকে বাংলাদেশে কনস্টিটিউশন মানে এক্সিস্ট করে, সেই কনস্টিটিউশনের অধীনে যে রাষ্ট্রপতি থাকেন সেই রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক আদেশ দেওয়ার দিতে পারে, অর্ডিন্যান্স জারি করতে পারে, কিন্তু অধ্যাদেশ জারি করতে পারে, আদেশ জারি করতে পারে না। যেই আদেশ বলে গণভোট হয়েছে, আদেশটা অবৈধ, রাষ্ট্রপতি দিতে পারে না, অসাংবিধানিক, এবং যে গণভোট হয়েছে এটা অসাংবিধানিক। তো সেই জন্যে এটা আগেই বোঝা উচিত ছিল। এবং সালাউদ্দিন সাহেব আমি বলছি যে এটা ভালো ওপেন বলছে, এটা দেশবাসীর সামনে। এই সময় এই যে 2026 সালে নির্বাচন হওয়ার কথা ছিল না, যেটা জামাত ইসলাম, এরা তো এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব এবং আমেরিকা এগুলো মিলিয়ে তারা ফন্দি করছিল এটা 5 বছর ক্ষমতায় থাকবে, 10 বছর ক্ষমতায় থাকতে চেয়েছে কেউ কেউ। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা কিন্তু এটা বলে যে গণভোট যদি না মানে, জুলাই সনদ না মানে, তাহলে 2026 সালে ইলেকশনটাও অবৈধ। এই যে গোস্ত ঝুল হারাম দুইটা এটা বলছে, তারাই তো আসলে গোস্ত এবং ঝুল হারাম এটা তারা বলছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ অধিবেশনে কেন বসছে? তাদের তখন থেকেই ওয়াকআউট করা দরকার ছিল যে সংবিধান সংস্কার পরিষদ না করলে আমরা এই পার্লামেন্টে যাবো না। ফলে সংবিধান কেন্দ্রিক যে বিতর্ক আমরা দেখছি সেটা কি অহেতুক এটা বিতর্ক? মেকি অহেতুক বার্গেনিং করে কত কিছু আদায় করা যায়। এবং এই সংসদের মধ্যে ওই যে সংসদীয় কমিটি 6টা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটি, যে সরকারের যে ক্রয় সংক্রান্ত যে কমিটি, সেই কমিটির সভাপতি হয়েছে সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের, জামাতের যে এখানে উপনেতা, সংসদের উপনেতা করছে। কাজে সবগুলো তারা খেতে চায়, মানে গাছেরটাও খেতে চায়, তলেরটাও পুরাইতে চায়। না, এটা তো জুলাই সনদের পার্ট। মানে এই যে না পার্ট হোক, তার মানে বলতেছে যে তারা ওই গাছের আগারটাও খাবে, তলারটাও পুরাবে, সেই প্রক্রিয়ার মধ্যে জামাত তাহলে কি ইসলাম আছে। বিরোধী দল পর্দার অন্তরালে অন্য কোনো রাজনীতির কৌশল অবলম্বন করছে? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাক। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াই সেল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব বজলুর রশিদ ফিরোজ যে প্রশ্নটি রেখে